আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যা ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয় 1447 সালের পবিত্র মাহে রমজান মাস পূর্ণ 30 দিনের হচ্ছে। বাংলাদেশের সকল জেলা উপজেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা সংস্থা স্পার্স হতে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে যাচ্ছেন রেল, সড়ক ও নৌপথে। সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও সন্ধ্যার পর থেকেই বাস, লঞ্চে পাল্টাতে থাকে চিত্র। তবে মহাসড়কের কোনো কোনো স্থানে চাপের কারণ ছিল যানবাহনের ধীর গতি। আর বেশিরভাগ কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও উত্তরবঙ্গগামী 5টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। সকাল থেকেই ট্রেনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। তবে সন্ধ্যার পর থেকে পাল্টে যায় সেই চিত্র। যাত্রীর চাপ তেমন নেই, অনেকটাই স্বাচ্ছন্দ্যে রাজধানী ছাড়ছেন মানুষ। আজকে একদম লাস্ট দিন তো, মোটামুটি লাস্টে খুব ভালো যাচ্ছে। তেমন ভিড় নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই। ট্রেন হচ্ছে 6টা 10-এ ছাড়ার কথা ছিল, বাট এখন 6:30 একটু লেট হয়েছে আসতে। হ্যাঁ, স্বস্তি রয়েছে এখন বর্তমানে। এই যাত্রা যেরকম ভিড় থাকে এটা একটু কমেছে এখন। ভিড় ছিল না, অনেক সহজে উঠতে পারছি। তবে যাত্রীর চাপ আছে উত্তরাঞ্চলের ট্রেনে। বুধবারের ট্রেন দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার দিনভরেই এই অঞ্চলের অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ে। বাতিল করা হয় উত্তরবঙ্গগামী নীলসাগর, পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস এবং 2টি মেইল রকেট। বাতিল করা হচ্ছে আগামীকালের সীমান্ত এক্সপ্রেস এবং নীলসাগর। আজকে সারাদিনেই আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি 6-7 ঘন্টা বিলম্বে চলাচল করেছে। এছাড়া বাকি সব ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে 42 জোড়া ট্রেন থেকে একটি মাত্র ট্রেন বিলম্বে চলাচল করেছে। একই চিত্র নৌপথেও। বিকেলের পর থেকে কমতে শুরু করে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ে ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ। ভাড়া হলো 400 টাকা, 400 টাকার উপরে। এখন বর্তমানে 10% ছাড় দিয়া আপনার এখন 350 টাকা কাটি। আগে যে পরিমাণে একটা হয়রানি, যে আসার সময় দেখলাম আমাদের মালপত্র টলিত করে দিয়ে গেছে, মানে এটা খুব ভালো জিনিস। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে, এবং এই নৌকাগুলোকে আমরা এখান থেকে সরানোর বিষয়ে বদ্ধপরিকর। আমরা এই লঞ্চে নৌকা থেকে ভবিষ্যতে কোনো প্যাসেঞ্জার উঠতে দিব না। যাত্রীর চাপ কমে আসায় বিকেলের পর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল স্বস্তির ছাপ। যারা রানিং টিকিট নিয়ে যাচ্ছে শুধু তাদেরকে আমরা গাড়িতে দিচ্ছি। এমনি অগ্রিম যে একটা যাত্রী এসে যে টিকিট বলবো ওরকম যাত্রী দেখতেছি না। আমরা অ্যাডভান্স টিকিট কাটি নেই, কিন্তু কাউন্টারের সামনে অনেক গাড়ির গ্যাদারিং থাকে। এবার আসার পর আমি অতটা গ্যাদারিং দেখি নেই। ভাড়া মোটামুটি ওই পাশে আপনার ডাইরেক্ট বাসের ভাড়া চাইছে 500 টাকা করে, আর এই আপনার সেলফি চাইলো 200। এদিকে সকাল থেকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনো কোনো স্থানে যানবাহন চলে ধীর গতিতে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শেষ সময়ে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? উত্তরবঙ্গগামী যে 5টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে সেগুলোর যাত্রীদের কি অবস্থা? না, যেগুলোর যাত্রা বাতিল হয়েছে সেগুলো তো রেলওয়ের তরফ থেকে তখন নির্দেশনা দেওয়া হয়েছে, এবং টিকিট যারা কেটেছিলেন তাদের রিফান্ড করার নির্দেশনাও সেই ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে যেই ট্রেনগুলো বাতিল হয়েছে যাত্রা, সেগুলো তো তখনই সেই সিদ্ধান্তগুলো হয়েছে। সবশেষ বাতিল হওয়া একটি ট্রেন আমরা বোর্ডে দেখতে পাচ্ছিলাম যে পঞ্চগড় এক্সপ্রেস, সেটি তাদের যাত্রা বাতিল করেছে। কেননা সেই ট্রেনটি বিকালবেলাতে ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেন আসলে এখনও ঢাকার দিকে আসলে ঢুকেই নেই। সুতরাং সেই ট্রেন কখন পৌঁছাবে, কখন ছাড়বে, এই সমস্ত রকমের এক ধরনের দ্বিধার মধ্যেই রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এই ট্রেনটি ঢাকা থেকে আসলে
নতুন করে চালানো সম্ভব নয়। তবে এখনও আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 3টি ট্রেন এখনও ছাড়ার বাকি, অর্থাৎ কমলাপুর থেকে হয়তো সেগুলো ছেড়ে আসবে, তারপর আমি আছি বিমানবন্দর স্টেশনে, এখানে থেমে তারপরে যাবে। সেই হিসেবে এই যাত্রায় সাধারণত আমরা গতকাল এবং আজকে সকালবেলাতেও কিংবা আজকে বিকেল পর্যন্ত যেরকম মানুষের ভিড় দেখেছিলাম স্টেশনে, সেই ভিড় এখন অন্তত আর নেই। বরং বাতিল হওয়া যে যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীরা তো নিশ্চয়ই এরই মধ্যে বিকল্প অন্য কোনো মাধ্যমে বাড়ির পথে হয়তো রওনা করেছে। তবে সবশেষ যেটি দেখছিলাম যে সবচেয়ে বেশি বিলম্ব করেছে চিলাহাটি এক্সপ্রেস। বিকাল 5:30টার ট্রেন এখন অবধি সেটি আসলে ছাড়ার কিংবা সেটির আসলে নির্দিষ্ট করে কখন আসবে সেই তথ্যটি এখনও হালনাগাদ করা হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রামের তুর্না এক্সপ্রেস, যেটি কিনা রাতের ট্রেন হিসেবে বেশ জনপ্রিয়, সেই ট্রেনটি কিছুক্ষণ আগে ঢাকার দিকে প্রবেশ করেছে। সুতরাং এই ট্রেনটিও কতক্ষণে ছাড়বে, যদিও সেই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় 11:45, কিন্তু আমরা তো এখন 12টার পরে গিয়ে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছে। সব মিলিয়ে এই যে কটি ট্রেন আজকের রাতের এখনও ছাড়তে বাকি আছে, সবগুলো ট্রেনই আসলে বিলম্ব হয়েছে। এবং সবচেয়ে ভোগান্তিত উত্তরবঙ্গের যেই ট্রেনগুলো কিংবা যারা উত্তরবঙ্গে সেই সমস্ত ট্রেনে টিকিট করেছিলেন, তাদের তো সেই ভোগান্তির কথা আমরা গত দুদিন ধরেই দর্শকদেরকে জানাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের 1,599 মসজিদে 1,771টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। ঈদের দিন ভোরে 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল 8:30টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে, তখন হয়তো চেঞ্জ করার হয়তো প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশির কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে ঈদের দিন সকালে যমুনায় সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদ সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো এলাকা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত যমুনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনদের। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। বার্তায় বলেন, 1 মাস ধরে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করছেন এবং সিয়াম সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন।
ঈদ উল ফিতরের এই উৎসব সকলের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিকে জনগণের আস্থাভাজন একটি সম্প্রচার মাধ্যমে প্রতিষ্ঠা করা চ্যালেঞ্জিং বিষয়, এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এছাড়া এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা। সেই লক্ষ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সময়োপযোগী করে গড়ে তোলার কাজ চলছে। একই সাথে মন্ত্রণালয়কেও ঢেলে সাজানোর কাজে হাত দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা একেবারেই নাই। আমার জন্য একটা চ্যালেঞ্জ, বিটিভিকে জনগণের আস্থাভাজন একটা সম্প্রচার মাধ্যমে প্রতিষ্ঠা করা। নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁচকৈর বাজারের রসুনহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এ সময় ইটের আঘাতে আজিজ নামে পুলিশের এক এএসআই আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় হামলার শিকার হয়েছেন টোপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান, পুলিশ সহ স্থানীয় অন্তত 20 জন। দুপুরে উপজেলার পূর্ব খড়িবাড়ি তিস্তা পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তিস্তা ব্যারেজের 1 কিলোমিটার উজানে 20 থেকে 25টি অবৈধ বোমা মেশিনের সাহায্যে পাথর ও বালু উত্তোলন করছে একটি চক্র। এলাকাবাসী ও গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে নিয়ে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন সেখানে উচ্ছেদ অভিযান চালান। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ পাথর উত্তোলনকারী ব্যবসায়ী, মেশিন মালিক ও শ্রমিকরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 7 জনের অবস্থা গুরুতর হয়, তাদের পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ সেই দুষ্কৃতিকারীদের পাথর উত্তোলনকালে তাদের সে বাধা প্রদান করতে গেলে সেই দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণের উপরে হামলা চালায়। সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। তো আমরা চাই যে এই সুফল যাতে বয়ে আসে এবং আমরা এই প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যাতে তাদের একত্রিতভাবে কাজ করতে পারে। রাজধানী উত্তরায় ছিনতাইকারী অটো রিকশা থেকে ভ্যানিটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে ঘটনা ঘটে। প্রথমে মূর্ছ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর 2টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারি চালিত রিকশায় মিরপুর পল্লবী একটি মার্কেটে যাচ্ছিল। রিকশা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে প্রাইভেট কার থেকে তাকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান মারে। এ সময় ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো যমুনা ফিউচার পার্কে চলছে কোটি টাকার ঈদ উপহার ক্যাম্পেইন। মাত্র 2000 টাকার কেনাকাটা করলেই মিলছে টেলিভিশন, ফ্রিজ সহ আকর্ষণীয় সব উপহার জেতার সুযোগ। মোবাইল অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে যে কোনো ক্রেতাই এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। শেষ মুহূর্তে ঈদ শপিং করে ক্যাম্পেইনের লটারির মাধ্যমে ক্রেতারা জিতে নিচ্ছেন ইলেকট্রিক আয়রন, টিভি, ফ্রিজ সহ কোটি টাকার ঈদ উপহার। এই অফারের উপহার দিতে প্রতিদিন যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট লোয়ার গ্রাউন্ডে প্রতিদিন বিকেল 4:30টায় উপহার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে গুলশান সোসাইটি চাঁদ রাত 2026। বৃহস্পতিবার বিকেলে গুলশান 2 লেক পার্কে 3 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। এই উদ্যোগটি বাস্তবায়ন করছে গুলশান সোসাইটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে আধুনিক নগর জীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া চাঁদ রাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির
আবহকে নতুন করে ফিরিয়ে আনাই এই উৎসবের মূল লক্ষ্য। উৎসবের দর্শনার্থীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। 30টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে, যেখানে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি বিদেশি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি হচ্ছে। ভালোবাসার মঞ্চের মাসব্যাপী ইফতার কর্মসূচি শেষে আজ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতেই এই আয়োজন। রাজধানীর পুরান ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই আয়োজন। ইফতার শেষে কয়েকশো মানুষের হাতে ঈদের খাদ্য সামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মার্কিন যুদ্ধবিমান F-35, এমন দাবি এসেছে তেহরানের পক্ষ থেকে। IRGC জানিয়েছে, মধ্য ইরানের আকাশে তাদের হামলার শিকার হয় ফাইটার জেটটি। বুধবার মধ্যরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি ইরানের। উড়োযানটির পরিণতি সম্পর্কে অবগত না হলেও সেটি ভূপাতিত হয়েছে বলে ধারণা করছে তারা। IRGCর দাবি, 125টিরও বেশি মার্কিন ইসরায়েলি ড্রোন সফলভাবে প্রতিহতের পর চালানো হয়েছে এই অভিযান। প্রকাশ করা হয়েছে হামলার একটি ভিডিও। এদিকে মার্কিন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস স্বীকার করেছেন এই হামলার কথা। জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি ইরানের আকাশে একটি কমব্যাট মিশনে ছিল। এক পর্যায়ে জরুরি অবতরণের বাধ্য হয় সেটি, তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে দাবি ওয়াশিংটনের। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।